তোমাদের আগামী 2025 সালের যে মাধ্যমিক পরীক্ষা, সেই মাধ্যমিক পরীক্ষার জন্য পর্ষদ বা সরকার থেকে একটা টেস্ট পেপার দিয়ে থাকে, যে টেস্ট পেপারটি বিনামূল্যে। ওই টেস্ট পেপারের অনেক কোয়েশ্চেন হয়তো থাকে, কিন্তু শর্ট প্রশ্নগুলো কি হয় না, উত্তর দেওয়া থাকে, কিন্তু 2 নম্বরেরগুলো কিন্তু ব্যাখ্যাগুলো এইগুলোর উত্তর থাকে না। তো শর্ট প্রশ্নের উত্তরগুলো আমি আজ করছি না, তার কারণ ওখানে দেওয়া আছে, তোমরা দেখে নিও। তোমরা এখানে দেখতে পাচ্ছ এই যে শর্ট প্রশ্নগুলি রয়েছে, এই শর্ট প্রশ্নগুলির উত্তর দেখবে তোমরা। এই প্রশ্নগুলি যখন শেষ হয়ে যাবে এই সেটটার, তার শেষে দেখবে দেওয়া থাকবে, ঠিক আছে। কিন্তু যেগুলো দেওয়া থাকবে না সেগুলো হচ্ছে 2 নম্বরের। ওই 2 নম্বরের প্রশ্নগুলি আজকে আমি করব এবং তোমাদের সেটি দেখাবো। আর দেখো তোমরা, এই যে বিবৃতি, এই বিবৃতিগুলোর উত্তরও কিন্তু এখানে দেওয়া নেই, তাই বিবৃতিগুলোও ভাবছি যে টানে টানে একবারে করে দেব, ঠিক আছে। তাহলে বিবৃতিগুলো আমি শুরু করে তারপরে 2 নম্বরের প্রশ্নগুলোয় আসছি। তোমরা অবশ্যই যারা ভিডিওটিতে মানে চ্যানেলটিতে নতুন এবং ভিডিও প্রথম দেখছো, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আমি সমস্ত বিষয়ের 2 নম্বরের হোক 1 নম্বরের হোক, যেগুলি উত্তর নেই সেগুলি আমি আবার পরবর্তী ভিডিওতে নিয়ে আসছি বা ধীরে ধীরে নিয়ে আসছি। দেখো প্রথমে হচ্ছে যে স্বামী বিবেকানন্দ, প্রথম বিবৃতিটা দেখো। প্রথমে রয়েছে যে স্বামী বিবেকানন্দ বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেন। তাহলে এখানে ব্যাখ্যা কটি দিয়েছে? 3টি দিয়েছে। তার কোন উত্তরটা সঠিক হবে সেটা তোমাদেরকে বেছে নিয়ে লিখতে হবে। এটা 4টে থাকে, তোমাদেরকে 4টে করতে হবে। এখানে দেখো কোনায় লেখা আছে 4×4। প্রথম ব্যাখ্যা হচ্ছে তার উদ্দেশ্য ছিল আধুনিক ভারতের ইতিহাস প্রণয়ন করা। 2 নম্বর, তার উদ্দেশ্য ছিল নব্য হিন্দু ধর্ম প্রচার করা। 3 নম্বর, তার উদ্দেশ্য ছিল স্বাদেশিকতা প্রচার করা। এখানে একটি একটি করে বলতে বলতে অনেক দেরি হয়ে যাবে, তাই আমি শুধু উত্তরটি দিয়ে দেবো, ঠিক আছে। এখানে ব্যাখ্যা 3 নম্বরটা হয়ে যাবে উত্তর, যে তার স্বদেশিকতা প্রচার করার এটাই একমাত্র উদ্দেশ্য ছিল। দ্বিতীয় নাম্বার দেখো যে 1917 সালে জগদীশচন্দ্র বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করে। কেন করে? কারণ বিজ্ঞান গবেষণার উন্নতির জন্য। ব্যাখ্যা 3 হয়ে যাবে উত্তর। 5-এর 3-এরটি দেখো যে 1921 সালে মোপলা বিদ্রোহ সংগঠিত হয়। এই মোপলা বিদ্রোহ সংগঠিত হয়েছিল কেন হয়েছিল? কারণ এটি ছিল একটা কৃষকদের আন্দোলন, ঠিক আছে, কৃষকদের একটি জঙ্গি আন্দোলন। তাহলে এটির উত্তর হয়ে যাবে ব্যাখ্যা 1-এরটি, ঠিক আছে। এটি ছিল কৃষকদের একটি জঙ্গি আন্দোলন। এর পরবর্তীতে দেখো পরেরটা হচ্ছে যে ভারতের নারীরা জাতীয় আন্দোলনে প্রথম অংশ নিয়েছিল বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময়। এটি কোনটি হয়ে যাবে? এটি কারণ গান্ধীজির দ্বারা অনুপ্রাণিত হয়েছিল। এখানে হয়ে যাবে ব্যাখ্যা 1 নম্বরটি উত্তর হয়ে যাবে। তাহলে এই গেল 1 নম্বর। এরপর আমরা 2 নম্বরেরগুলো আস্তে আস্তে করব। চলো উত্তর সহ তোমরা দরকার হলে উত্তরটি একটু থামিয়ে নেবে, মানে ভিডিওটি একটু থামিয়ে নেবে, দিয়ে উত্তরগুলো তোমরা খাতায় টুকে নেবে। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এবং খুব ভালো ভালো প্রশ্ন আছে আমি দেখলাম, সেই জন্য তোমাদের উত্তরগুলো করে দেওয়া হচ্ছে। এবং ভিডিওটি অবশ্যই বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করো, তাহলে হয়তো তারাও উপকৃত হবে। তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে যে সামরিক ইতিহাস বলতে কী বোঝো? এখানে আরেকটি কথা বলে দিই যে আমি কমেন্ট বক্সে একটি হোয়াটসঅ্যাপের গ্রুপ দিয়ে দেব, সেখানে পিডিএফ হোক সমস্ত ধরনের, তারপর সেখানে কোনো সমস্যা যদি হয় বা কোনো কিছু তোমাদের যদি লাগে তাহলে আমাকে অবশ্যই জানিও, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যেতে পারো, তাহলে সব কিছুই আগে পেয়ে যাবে। তাহলে সামরিক ইতিহাস বলতে কী বোঝো? প্রথম প্রশ্ন আজকে। চলো উত্তরটি দেখো। প্রথমটির উত্তর হলো দেখো যে প্রাচীনকাল থেকে সংঘর্ষের মাধ্যমে ইতিহাসের গতি বয়ে চলেছে। যুদ্ধের প্রেক্ষাপট, যুদ্ধাস্ত্রের বিবর্তন, সামরিক বাহিনীর প্রকৃতি ও সমর কুশলতা, যুদ্ধের প্রকৃতি প্রভৃতি ভাবধারাকে তুলে ধরাই হলো সামরিক ইতিহাস। দ্বিতীয়টা দেখো যে ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব কী? ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্বটি হলো যে প্রথমত 1 নম্বর, সংবাদপত্র কিভাবে জনমত গঠন করে।
মানে গঠনে সাহায্য করে তা জানা যায়। 2 নম্বর, যে ব্রিটিশ সরকারের জনবিরোধী নীতির সমালোচনার বিভিন্ন দিক ফুটে ওঠে। এটাই হয়ে গেল 2 নম্বর প্রশ্নের উত্তর। 3 নম্বর প্রশ্ন, দেখো এইখানে আমি বারবার দেখাচ্ছি না, কারণ এইখানেকার সমস্ত প্রশ্ন আমি কি করেছি, তুলে নিয়েছি। ঠিক আছে, সমস্ত প্রশ্ন তুলে নিয়ে আমি পিডিএফে করে দিয়েছি, ওই জন্য এটি বারবার দেখাচ্ছি না। 1, 2 একদম তোমাদের মিলে যাবে ওখানে, সেই হিসাবে তোমরা খাতায় লিখে নেবে পৃষ্ঠা নম্বর দিয়ে। এটা কত নম্বর পৃষ্ঠা? এটা তো প্রথম যেটা হয় তোমার 131 নম্বর পৃষ্ঠা, না সরি 124 নম্বর পৃষ্ঠা। তোমরা 124 নম্বর পৃষ্ঠার উত্তরগুলো করছো। ঠিক আছে, চলো দেখো। তাহলে 3 নম্বরেরটা, যে সমাজ সংস্কারে নব্যবঙ্গদের ভূমিকা কী ছিল। সমাজ সংস্কারে নব্যবঙ্গদের ভূমিকা ছিল যে নব্যবঙ্গ আন্দোলন 19 শতকে বাংলা তথা ভারতের একটা গুরুত্বপূর্ণ সামাজিক, সাংস্কৃতিক এবং ধর্মীয় পুনর্জাগরণের যুগ। এই আন্দোলনের মূল লক্ষ্য ছিল যে পশ্চিমা শিক্ষার সঙ্গে ভারতীয় ঐতিহ্যের সমন্বয় সাধন করে একটি আধুনিক সমাজ গড়ে তোলা। এটাই নব্যবঙ্গ আন্দোলনের একটা নতুন চিন্তাধারা ছিল। আরও কি না, শিক্ষা, সাহিত্য, বিজ্ঞান, শিল্প এবং ধর্মীয় চিন্তাধারায় এক নতুন ভাবধারা সূচিত হয় বা নতুন ধারা সূচিত হয়। চলো পরবর্তী দেখো 4 নম্বর, মধুসূদন গুপ্ত স্মরণীয় কেন? মধুসূদন গুপ্ত কেন স্মরণীয়? যে বাংলার আধুনিক চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে মধুসূদন গুপ্ত স্মরণীয় হয়ে আছেন। কলকাতা মেডিকেল কলেজে প্রথম শব ব্যবচ্ছেদ করার জন্য তিনি স্মরণীয় হয়ে আছেন। পরবর্তীতে দেখো, ফরাজি আন্দোলনের ব্যর্থতার কারণ কী ছিল? 5 নম্বর। তাহলে ফরাজি আন্দোলনের ব্যর্থতার কারণ কী ছিল? যে দুদু মিয়ার কোনো যোগ্য উত্তরাধিকারী ছিল না, তাই নেতৃত্বের অভাবে আন্দোলন দুর্বল হয়ে পড়ে। অপরদিকে ভারতীয় জাতীয় কংগ্রেসের জাতীয়তাবাদী আন্দোলনের প্রভাবে এই আন্দোলন চাপা পড়ে যায়। এইভাবে ফরাজি আন্দোলনের সমাপ্তি ঘটে। সরি, এটা ফরাজি হবে, স্পেলিংটা তোমরা একটু ঠিক করে নিও। পরবর্তী, দক্ষিণ পশ্চিম এজেন্সি কেন গড়ে তোলা হয়েছিল? প্রতিটা প্রশ্ন ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে তার উত্তরে যদি বলা যায়, তাহলে যে কোল বিদ্রোহ হয়েছিল, কোল বিদ্রোহের ফলে ব্রিটিশ সরকার কোলদের জন্য দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি নামে একটা পৃথক অঞ্চল গঠন করে এবং ওই অঞ্চলে কোলদের প্রচলিত প্রথা চালু করেন। পরবর্তী প্রশ্ন দেখো 7 নম্বর, যে ঊনবিংশ শতকে সভা সমিতির যুগ বলা হয় কেন? ঊনবিংশ শতককে সভা সমিতির যুগ বলা হয় কেন, বা যদি বলে সভা সমিতির যুগ কাকে বলে, তবুও এই প্রশ্নটি লিখবে। এখানে আরও একটি শর্ট প্রশ্ন রয়েছে, যে কে সভা সমিতির যুগ বলেছিল। দেখো এই প্রশ্নটি করলেই, উত্তরটি করলেই সবগুলোই হয়ে যাবে। পাশ্চাত্য শিক্ষার সংস্পর্শে 19 শতকে বাংলা তথা গোটা ভারতে জাতীয় চেতনার উন্মেষ ও বিকাশের ফলে বেশ কিছু রাজনৈতিক সভা ও সমিতি গড়ে ওঠে। তাই কেমব্রিজ এর ঐতিহাসিক ডক্টর অনিল শীল 19 শতককে সভা সমিতির যুগ বলেছেন। এই ভিডিওটি একটু বড় হবে, কারণ ভিডিওটি 2 নম্বরের, এগুলো আমাকে একটু বলতে হচ্ছে। পরবর্তী দেখো, ব্যঙ্গচিত্র কেন আঁকা হয়? ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। সামাজিক ও ধর্মীয় কুসংস্কার, প্রশাসনিক ও রাজনৈতিক দুর্নীতির বিরুদ্ধে সরাসরি প্রতিবাদের পরিবর্তে উপহাসমূলক ও বিদ্রূপাত্মক সমালোচনার জন্য ব্যঙ্গচিত্র আঁকা হয়। আরেকটা হয় যে কোনো বিষয় ও ঘটনাকে সাধারণ মানুষের কাছে সহজ সরল ও আনন্দদায়ক করতে ব্যঙ্গচিত্র অঙ্কন করা হয়। তোমাদের জন্য আমি অবশ্যই, যারা স্কুল বোর্ড, মাদ্রাসা বোর্ড এইসব বলে কোনো এখানে ওসব বলে কিছু হবে না, কারণ 2 নাম্বার আর শর্ট প্রশ্নে স্কুল বোর্ডও করতে হবে, মাদ্রাসা বোর্ডও করতে হবে। হয়তো বড় প্রশ্নগুলো 2-1টা কমন দেওয়ার ক্ষেত্রে আলাদা থাকে, সেই ক্ষেত্রে তোমাকে একটু দেখতে হবে। আমি তোমাদের স্কুল বোর্ডের বড় প্রশ্নও নিয়ে আসবো এইভাবে উত্তর করে। ঠিক আছে, তোমরা একটু পাশে থেকো। পরবর্তী দেখো 9 নম্বর, যে জমিদার সভা ও ভারত সভার মধ্যে 2টি পার্থক্য। ভীষণ ইম্পর্টেন্ট এটিও। একটা কী ছিল না, জমিদার সভার মূল উদ্দেশ্য জমিদারের স্বার্থ রক্ষা করা, আর ভারত সভার উদ্দেশ্য ছিল জনগণকে বৃহত্তর রাজনৈতিক কর্মকাণ্ডে সামিল করা। দ্বিতীয়ত কী ছিল না, জমিদার সভার দ্বারকানাথ ঠাকুরের উদ্যোগে ও রাধাকান্ত দেবের সভাপতিত্বে এটা প্রতিষ্ঠা হয়, আর ভারত সভা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এটি গঠন করে। আর তার সাথে ছিল আনন্দমোহন বসু। পরবর্তী হচ্ছে যে ডক্টর মহেন্দ্রলাল স্মরণীয় কেন? মহেন্দ্রলাল সরকার কেন স্মরণীয়?
কারণ তিনি ছিলেন ভারতের দ্বিতীয় এমডি এবং খ্যাতনামা প্রথম হোমিওপ্যাথিক চিকিৎসক। আর তিনি 1876 সালে 29শে জুলাই কলকাতার বউবাজার স্ট্রিটে আইএসিএস প্রতিষ্ঠা করেন। আর সেখানে বিজ্ঞান ও প্রযুক্তি চর্চার পথটা সুগম হয়ে যায়। পরবর্তী দেখো, একা আন্দোলন কেন শুরু করা হয়? এই আন্দোলনে একজন নেতার নাম। তাহলে একা আন্দোলনের মূল কারণ ছিল জমিদার ও জাগিরদারদের শোষণ। 2 নম্বর হচ্ছে ন্যায্য করের অতিরিক্ত আরও 50% কর আদায়। 3 নম্বর রাজস্ব আদায়কারীর ঠিকাদারদের শোষণ ও অত্যাচার। এখানে 3টি পয়েন্ট দিয়েছি, এই 3টি পয়েন্টের মধ্যে যে কোনো 2টো পয়েন্ট তোমরা দিতে পারো, ওই জন্য আমি 3টে এনেছি, যে কোনো 2টো মুখস্থ করে রাখবে। আর এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল কে? না মাদারি পাশি। খুব ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। পরবর্তী দেখো যে আল্লুরি সীতারাম রাজু কে ছিল? আল্লুরি সীতারাম রাজু তিনি 1897 সালে 4 জুলাই জন্ম নেন এবং 1924 সালে মারা যান। ইনার অন্য নাম ছিল রামচন্দ্র রাজু। তিনি একজন ভারতীয় বিপ্লবী, ভারতীয় স্বাধীনতা সংগ্রামের সাথে যুক্ত ছিলেন। তিনি মান্যম বিরুদ উপাধি পান, যার অর্থ অরণ্যের বীর। আর 1922 থেকে 24 সালে রম্পা উপজাতিদের বিদ্রোহে তিনি ইংরেজদের বিরুদ্ধে নেতৃত্ব দেন। এর পরবর্তী প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, রশিদ আলী দিবস কেন পালিত হয়েছিল? রশিদ আলী কে ছিল? না আজাদ হিন্দ বাহিনীর ক্যাপ্টেন ছিল। ব্রিটিশ সরকারের সামরিক আদালতে তাকে 7 বছর কাটাতে হয় এবং তার প্রতিবাদে 1946 সালে 11 থেকে 13 ফেব্রুয়ারি কলকাতায় গণ আন্দোলন হয়, যার প্রভাবে 12 ফেব্রুয়ারি রশিদ আলী দিবস পালিত হয়। 14 নম্বর দেখো, দীপালি সংঘ বা দীপালির সাথে এখানে দীপালি সংঘ হবে, সাথে নয়। দীপালি সংঘ কেন প্রতিষ্ঠিত হয়? লীলা নাগ বা লীলা রায় 1923 সালে দীপালি সংঘ প্রতিষ্ঠা করেন। একদিকে মেয়েদের শিক্ষিত, আত্মসচেতন, স্বাবলম্বী করে গড়ে তুলতে ও অন্যদিকে স্বদেশপ্রেম ও বৈপ্লবিক চিন্তা চেতনার উন্মেষ ঘটাতে এই সংঘ তৈরি হয়। প্রথম দিকে এখানে প্রীতিলতা ওয়াদ্দেদার যুক্ত ছিলেন। যদি কোনো শিক্ষার্থীর কোনো ভিডিও লাগে অবশ্যই তোমরা পেজ নাম্বার ধরে বা কোন সাবজেক্টে লাগবে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও এবং বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিও। এরপর দেখো, গুরুচাঁদ ঠাকুর স্মরণীয় কেন? হরিচাঁদ ঠাকুরের পুত্র গুরুচাঁদ উত্তরাধিকার সূত্রে ধর্মগুরুর পদ লাভ করেন। এই জন্য তিনি নমশূদ্র ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন গড়ে তোলেন এবং সমাজের উন্নতির জন্য নিখিলবঙ্গ নমশূদ্র গঠন করে তোলেন। তার পরবর্তী প্রশ্ন দেখো যে রাজ্য পুনর্গঠন কমিশন কেন গঠিত হয়? ভীষণ একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন। রাজ্য, এটা তো একটা ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠনের দাবি ভারতের স্বাধীনতা লাভের পর থেকে উঠতে শুরু করে। এই দাবির যৌক্তিকতা বিচারের 1953 খ্রিস্টাব্দে স্বরাষ্ট্র দপ্তরের উদ্যোগে সুপ্রিম কোর্টের বিচারপতি সৈয়দ ফজল আলীর সভাপতিত্বে KM পানিকর এবং হৃদয়নাথ কুঞ্জরকে নিয়ে রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয়েছিল। তোমাদের এই যে 16টা প্রশ্ন, এই 16টা প্রশ্নের মধ্যে হয়তো 11টা করতে হবে। এর পরবর্তী ভিডিওতে আমি পেজ নম্বর 128-এর যেগুলো 2 নম্বরের প্রশ্ন আছে ওগুলো নিয়ে আসছি। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো পরবর্তী ভিডিওর জন্য।